এখন আমি কথা বলবো নজরুল ইসলাম সম্পর্কে এবং তার ক্রমবিকাশ এবং তারপরে প্রমোদ চৌধুরীর প্রভাব। প্রমোদ চৌধুরী চলিত ভাষার প্রবর্তক, রবীন্দ্রনাথের ভাগ্নি জামাই, রবীন্দ্রনাথের আদরের ভাগ্নি। যে কোনো জায়গায় গেলে রবীন্দ্রনাথ যাকে নিয়ে যেতেন তিনি হলেন গিয়া ইন্দিরা। তো এই সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে, তো তাকে নিয়ে যেতেন সব জায়গায়। তো এই মেয়েটিকে বিয়ে করেছিলেন প্রমোদ চৌধুরী। তো প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি জামাই, এবং রবীন্দ্রনাথ এবং প্রমোদ মিলেই, দুইজন মিলেই চলিত ভাষার বাংলাদেশে প্রবর্তন করেছেন। এবং প্রমোদ চৌধুরী অনেক জ্ঞানগর্ভ প্রবন্ধ রচনা করেছেন। সবুজপত্র নামে পত্রিকার পরিচালনা করেছেন তিনি। নজরুলের উপরে তাদের প্রভাব কী, এইটা নিয়ে আমি একটু আলোচনা করব। কারণ নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, তারপরে কয়েকজনের প্রভাব ছিল, কেন ছিল সেটা নিয়ে আমি ডিসকাস করব। কারণ বাংলার রেনেসাঁ কিন্তু উত্তর ভারতের রেনেসাঁ বা পাঞ্জাবি রেনেসাঁর প্রায় 50 বছর আগেই শুরু হয়ে গেছে। এর ফলে নজরুল লেখালেখি শুরু করেছিলেন করাচি থেকে, ফলে তারপরে পাঞ্জাবি রেনেসাঁরও যেমন প্রভাব আছে, আবার তিনি বাংলা ভাষী কবি তিনি, কিন্তু তার পরিবার ছিল আবার উর্দু ভাষী নজরুলের। কাজেই নজরুলের উপর উর্দু ভাষার প্রভাব আছে, বাংলা ভাষার প্রভাব আছে। তাহলে এখন আমাদেরকে ওই জিনিসটা মাথার মধ্যে রেখেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে নজরুল আসলে নজরুলের ক্রমবিকাশটা কীরকম। নজরুল ইসলাম যেমন এই গোলাম মুর্শিদ লিখছেন যে নজরুল ইসলাম পরে আর ক্রিয়েটিভ ছিলেন না, এটা কিন্তু ভুয়া কথা। নজরুল ইসলাম পরে হাজার হাজার গান রেখেছেন, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রায় 4000 গান লেগেছেন মাত্র 20 বছরের মধ্যে, যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। তাহলে নজরুল ইসলাম প্রচণ্ড ক্রিয়েটিভ, কিন্তু আগের ক্রিয়েশনের সাথে লেটার ক্রিয়েশনের মধ্যে অনেক পার্থক্য আছে। আগের ক্রিয়েশনগুলো যেন প্রলিফিক, এবং আগের ক্রিয়েশনে তার ছন্দ বেশি, কিন্তু পরবর্তীতে তার চিন্তা চেতনাটা একটু পরিমার্জিত হয়েছে। আমরা দেখব যে নজরুলের গুরু হতে চেয়েছেন বেসিক্যালি 2-3 জন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তার গুরু কেউই হতে পারেন। 2-3 জনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী এবং মতিলাল মজুমদার, এই 3 জনই কিন্তু ওই যুগের যুগনায়ক বলা যেতে পারে। 3 জনই নজরুল ইসলামের গুরু হতে চেয়েছেন, কিন্তু নজরুল ইসলামের গুরু হতে তারা 3 জনই পারেন নাই। কেন পারেন নাই সেটা নিয়ে আমি একটু ডিসকাস করব। নজরুল ইসলাম যখন তার 19 পিরিয়ডটা, যখন তিনি মানে তার জন্ম 1899 সালে, 18-19 বছর বয়স থেকে তিনি লেখালেখি শুরু করেছেন। তিনি করাচি থেকে লেখা পাঠিয়ে দিতেন। তিনি 1918 সালে যখন তিনি যুদ্ধ থেকে বাঙালি পল্টন থেকে তিনি ফেরত আসলেন, তখন কিন্তু তিনি মানে বাংলায় লেখালেখি শুরু করছেন। তিনি মানে সেভাবে তিনি তার বাণীগুলা পত্রিকায় ছাপাচ্ছেন, মুসলিম ভারত পত্রিকায় বিশেষ করে ছাপাচ্ছেন। তখন তিনি দেখা যাচ্ছে যে তার উপরে ইকবালের প্রভাব প্রচণ্ডভাবেই। কারণ ইকবাল 1915 সালে আশারে খুদি আর 1917 সালে রমজে বেখুদি পাবলিশ হওয়ার পরে উত্তর ভারতের কবিতার নেতৃত্ব ইকবালের হাতে ছিল। আর এখানে কবিতার নেতৃত্ব ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব তার উপরে পড়েছে, তারপরে তার সঙ্গে পড়েছে মতিলাল মজুমদার এবং প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর সময় আগেই বলেছি, তিনি সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে, মানে রবীন্দ্রনাথের বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়েকে বিয়ে করেছিলেন, এবং তিনি সবুজপত্র নামে একটা পত্রিকা ওই সময় পরিচালনা করতেন। তাহলে দেখব যে পরবর্তীতে যখন নজরুলের সাথে রবীন্দ্রনাথের বিরোধ তৈরি হয়, তখন কিন্তু প্রমোদ চৌধুরী এই বিরোধটা মিটাতে এগিয়ে আসেন। ফলে প্রমোদ চৌধুরী বিরোধটা মিটাতে এগিয়ে আসেন, এবং প্রমোদ চৌধুরী যখন লেখাটা, প্রমোদ চৌধুরীর বিরোধগুলো আমরা দেখব যে প্রমোদ চৌধুরী লেখা লিখেছিলেন যে বাংলা সাহিত্য খুনোখুনি। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর খুন শব্দটার হত্যা অর্থে ব্যবহার করার বিরোধিতা করেছিলেন। তিনি বলেছেন খুন শব্দটা হত্যা অর্থে ব্যবহার করতে বলেছিলেন, তিনি রক্ত অর্থে ব্যবহার করতে নিষেধ করেছিলেন। কারণ রক্ত অর্থে এটা উত্তর ভারতে ব্যবহার করা হয়, কিন্তু আমরা জানি যে ইংরেজি ভাষাও প্রতিনিয়ত বাংলার মতো একটা অনেক দূরবর্তী একটা ভাষা থেকে তারা শব্দ নিয়ে সমৃদ্ধ হচ্ছে। কাজেই বিদেশি ভাষার শব্দ নিলে
যেমন আওয়ামী লীগ বা মুসলিম লীগ, এই কথাগুলো কিন্তু ফার্সি আর ইসের সমন্বয়, আরবি আর ইংলিশের সমন্বয় বা ফার্সি আর ইংলিশের সমন্বয়। কিন্তু আওয়ামী লীগ মুসলিম লীগ অত্যন্ত জনপ্রিয় দুটো দল, একটা দল পাকিস্তান সৃষ্টি করেছে, একটা দল বাংলাদেশ সৃষ্টি করেছে। কাজেই এগুলো যে বাংলা ভাষায় যে উর্দুর প্রভাব, এবং এগুলো কিন্তু উর্দুর প্রভাবের ফলে হয়েছে। আর উর্দুওয়ালারা কিন্তু বিদেশি শব্দকে কখনও তারা হীনমন্যতায় ভোগে না। তো এই যে বাংলা সাহিত্যে এই যে একটা হীনমন্যতায় ভোগা, খুন শব্দটার অর্থ কী হবে সেইটা নির্দিষ্ট করে দেওয়ার একটা রবীন্দ্র টেন্ডেন্সি, তার বিরুদ্ধে নজরুল ফেটে পড়েছিলেন একেবারে। কারণ তিনি তো দেখতেন, তিনি তো উর্দু জানতেন, তিনি তো জানতেন যে যত শব্দ আসবে, বিদেশি শব্দ আসবে, তত একটা ভাষা এনরিচড হবে, সমৃদ্ধ হবে। তো এইটার বিরুদ্ধে তিনি লিখলেন বড়োর প্রীতি বালির বাদ, যে তিনি যে নজরুলকে তিনি প্রীতি করতেছেন, রবীন্দ্রনাথ যে তিনি গুরু সাজতেছেন, আসলে তিনি গুরু না, তিনি ভালো পরামর্শ দিচ্ছেন না, বাংলা ভাষার উন্নতির দিকে তার যাচ্ছে না। এবং এইখানে তিনি শরৎকে তিনি সাক্ষী মেনেছেন, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যুক্তিগুলোকেই তিনি গ্রহণযোগ্য মনে করছেন। এবং শরতের সাথে নজরুলের মিল আছে কি, কারণ শরৎচন্দ্র কিন্তু উত্তর ভারতকেই কিন্তু তিনি শরৎচন্দ্রের সাথে রবীন্দ্রনাথের একটা বিরোধ আছে। শরৎচন্দ্র ছিলেন হিন্দু জাতীয়তাবাদী, আর রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম জাতীয়তাবাদী, রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম। তো কাজেই শরৎচন্দ্র যে হিন্দুত্বকে শ্রেষ্ঠ মানতেন, আর রবীন্দ্রনাথ যে ব্রাহ্ম ধর্মকে শ্রেষ্ঠ মানতেন, সেটা বলাই বাহুল্য। কিন্তু শরৎচন্দ্র এই ক্ষেত্রে উত্তর ভারতের শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নিয়েছিলেন। অনেক ক্ষেত্রেই হিন্দুস্তানি কথাটা প্রায়ই আসবে, হিন্দুস্তানি ধরনের কথা আসবে, হিন্দুস্তানি কালচারের কথা আসবে। যে নায়ক, যেমন পল্লী সমাজের নায়ক কিন্তু হিন্দুস্তান থেকে আইসা বাংলাকে সংস্কার করার চেষ্টা করছে, রমেশ আর রানী। তো রমেশ ছিল নায়ক, আর রানী হলো বিধবা। তো দেখা যায় যে রমেশ এই হিন্দুস্তান থেকে আসছে, পশ্চিম থেকে আসছে, আইসা বাংলার গ্রাম বাংলার, তাহলে হিন্দুস্তান যে আগিয়ে গেছে এবং বাংলা যে পিছিয়ে গেছে, হিন্দুস্তান থেকে আইসা বাংলার কি সংস্কার করতে পারে, এই বিষয়গুলো কিন্তু পল্লী সমাজ যে উপন্যাসটা, অতি বিখ্যাত পল্লী সমাজ উপন্যাসটাতে স্বীকার করে নেওয়া হয়েছিল। তাহলে এই হিন্দুস্তান কীভাবে এগিয়ে গেল, হিন্দুস্তানের দর্শনটা ছিল জার্মান দর্শন ভিত্তিক, যেটা রবীন্দ্রনাথ স্বীকার করতেন না যে হিন্দুস্তান বাংলা থেকে এগিয়ে গেছে। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এইখানে যে নজরুলের গুরু হয়ে উঠছিলেন রবীন্দ্রনাথ, আর এই নজরুলের যে বিরোধটা দেখা গিয়েছিল, সেই বিরোধটা কিন্তু ওই আগের বিরোধটা, হিন্দুস্তান এবং বাংলার বিরোধ। রবীন্দ্রনাথ মানতেন না যে হিন্দুস্তান বাংলা থেকে এগিয়ে গেছে, কিন্তু আমরা আজ এত বছর পরে কিন্তু আমরা দেখতেছি যে সেই হিন্দুস্তানি ফিলোসফিকে আত্মস্থ করে দক্ষিণ ভারত কিন্তু এখন 200 কোটি বাজেটের মুভি করতেছে। তারা কিন্তু 6টা নোবেল প্রাইজ পেয়েছে দক্ষিণ ভারত এবং উত্তর ভারত মিলে, আর আরও বেশি হয়তো নোবেল প্রাইজ পেয়েছে, সায়েন্স নোবেল, যেখানে ঢাকা কলকাতা একটাও বা সায়েন্সে নোবেল পায়নি। 1930 সালে দক্ষিণ ভারতের যে রমন এফেক্টের জন্য সিভি রমন কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে, 1930 এশিয়ার প্রথম নোবেল প্রাইজ। আমরা বারবার বলি কিন্তু যে এশিয়ার প্রথম লিটারেচারের নোবেল প্রাইজ পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আমরা একবারও বলি না এশিয়ার প্রথম সায়েন্স নোবেল কিন্তু জাপান পায়নি। এটা পেয়েছে একজন মাদ্রাসি, একজন দক্ষিণ ভারতী, একজন তামিল, তিনি সিভি রমন। তো তার দর্শনটা কী ছিল? সিভি রমন বা সিভি রমনের ভাইয়ের ছিল পরবর্তীতে কিন্তু সুব্রমণ্যম চন্দ্রশেখরও কিন্তু ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছে, কাজেই চন্দ্রশেখর লিমিটসের জন্য। তাহলে এই যে দক্ষিণ ভারত যে সায়েন্সে নোবেল প্রাইজ পাচ্ছে, কেন পাচ্ছে? কারণ দক্ষিণ ভারত কিন্তু উত্তর ভারত এবং বাংলার লড়াইটা বুঝে, উত্তর ভারত কোন কোন জায়গায় বাংলা থেকে সৃষ্ট, উত্তর ভারত কীভাবে কলোনিয়াল মেন্টালিটি থেকে বেরিয়ে আসলো, বাংলা কেন এখনও কলোনিয়াল যে ব্রিটিশ ফ্রেঞ্চ দর্শনকে এখন সৃষ্ট মনে করছে, সেই বিষয়গুলো কিন্তু উত্তর ভারত বুঝে, দক্ষিণ ভারত বুঝে, কিন্তু বাংলা এখনও বুঝেই না। বাংলা এখনও কিন্তু বঙ্কিম রবীন্দ্রনাথের যে অন্ধকার, বঙ্কিম রবীন্দ্রনাথ কিন্তু দুজনেই ব্রিটিশ ফ্রেঞ্চের যে কলোনিয়াল মেন্টালিটিতে এখনও কিন্তু তারা মনে করতেন শ্রেষ্ঠ, এবং বাঙালি কিন্তু এখনও ওই ব্রিটিশ ফ্রেঞ্চ দর্শনের মধ্যে আটকে আছে। জার্মান দর্শন এখনও বাংলায় সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। আস্তে আস্তে যেহেতু এখন ডিজিটাল যুগ, গ্লোবাল ভিলেজ, এখন কিন্তু মানুষ জার্মান দর্শনকে জানতে শুরু করেছে। তাহলে আমরা দেখব যে এই যে রবীন্দ্র নজরুল যে বিরোধটা, এটা কিন্তু আসলেই বিরোধটা হলো গিয়া উত্তর ভারতের সাথে হিন্দুস্তানের বিরোধ। এখানে
মীমাংসা করতে যিনি আসলেন তিনিও একজন প্রচণ্ড জ্ঞানী মানুষ, কিন্তু সেই যে জায়গাটি আমরা আসবো যে নজরুল তিনি কে প্রমোদ চৌধুরী তিনি লিখলেন যে বাংলা সাহিত্য খুনের মামলা। তিনি নজরুলের পক্ষেও বললেন, রবীন্দ্রনাথের পক্ষেও বললেন, কিন্তু দুজনের মধ্যে একটা মীমাংসা করার চেষ্টা করলেন। কিন্তু আমরা দেখব যে এই বিরোধটা কিন্তু সাকসেসফুলি মীমাংসা হয়নি। যেমন ওই যুগের যুগ নেতা ছিলেন দুইজন, বিশেষ করে একজন হলেন গিয়া নেতা বা নেত্রী যদি বলি, একজন হলেন গিয়া নজরুল ইসলাম, আরেকজন হলেন গিয়া বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। দুইজনেই কিন্তু প্রচণ্ডভাবে উর্দু জানতেন। এবং আরেকজনও নেতা ছিলেন, তার কথা আমরা অনেকেই জানি না, বুঝি না, কারণ তিনি অল্প বয়সেই মারা গেছেন এবং তার লেখাগুলো খুবই জ্ঞানগর্ভ প্রবন্ধ। তিনি আবুল হোসেন, ঢাকা ইউনিভার্সিটির টিচার, শিক্ষাগোষ্ঠীর জন্ম কিন্তু তিনিই দিয়েছিলেন, আবুল হোসেন। পরবর্তীতে আমরা দেখব যে এই আবুল হোসেন কিন্তু অনেকখানি পিছনে সরে যান এবং নেতৃত্বে অনেকখানি আসেন বাংলার যে বাঙালি মুসলমানের নেতৃত্বে চলে যায় আবুল, যে এই লোকটার হাতে। তিনি হলেন গিয়া এই বইটার রাইটার, তিনি হলেন গিয়া কবিগুরু গোটে নামে বইটা লিখেছেন। তিনি হলেন কাজী আব্দুল